রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে একটা মারাত্মক রকমের ধর্ম সংকটে আছে, আর যেখানে কয়েকটা পার্সপেক্টিভ আছে এবং সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার হলো প্রত্যেকটা পার্সপেক্টিভ তার নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে সঠিক। তো হ্যালো ফুটবল ফ্যান্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদের সেই চলমান ধর্ম সংকট নিয়ে, যেটা থেকে কিভাবে উত্তরণ ঘটবে, এর যে রেজাল্ট কি হবে যা মাদ্রিদ হয়তো নিজেও জানে না। তো এই ব্যাপারে কথা বলার শুরুতেই আমরা এখানে থাকা তিনটা পার্সপেক্টিভ দেখে নিব। প্রথম পার্সপেক্টিভটা হলো রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ, দ্বিতীয় পার্সপেক্টিভটা হলো ভিনিসিয়াস জুনিয়রের পার্সপেক্টিভ, এবং তৃতীয় যে পার্সপেক্টিভটা হলো সেটা হলো কিলিয়ান এমবাপ্পের পার্সপেক্টিভ। তো তৃতীয় যে পার্সপেক্টিভটা আছে অর্থাৎ এমবাপ্পের পার্সপেক্টিভ, সেটা এখানে এত বেশি জরুরি নয়, যার ফলে এটাকে আপনি হাফ পার্সপেক্টিভ ধরে সবগুলো পার্সপেক্টিভকে আড়াই পার্সপেক্টিভ বলেও বিবেচনা করতে পারেন। তো আমরা প্রথমেই চলে যাই রিয়াল মাদ্রিদের যে পার্সপেক্টিভ সেটাতে। রিয়াল মাদ্রিদ ইজ দ্য ক্লাব যারা সবসময় নিজেদের স্যালারি স্ট্রাকচার অত্যন্ত স্ট্রিক্টলি মেনটেন করে আসছে। আর সেই স্ট্রাকচারটা হলো রিয়াল মাদ্রিদ তার দলে খেলা খেলোয়াড়দের মধ্যে স্যালারির ডিফারেন্সটা খুব বেশি করে না, যাতে করে কোনো খেলোয়াড় নিজেকে বঞ্চিত ভাবতে না পারেন, কোনো খেলোয়াড় নিজেকে ঠকানো হচ্ছে এমনটা ভাবতে না পারেন। এবং এভাবেই যুগের পর যুগ ধরে রিয়াল মাদ্রিদ তাদের স্যালারি স্ট্রাকচার মেনটেন করে আসছে। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন মহাতারকা, যিনি ক্লাবটার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারও বলা যায় তর্ক সাপেক্ষে, সেই রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদ তার পার্সপেক্টিভ থেকে সরে দাঁড়ায়নি। তার স্যালারি স্ট্রাকচার যে স্ট্রিক্ট নীতি সেটা থেকে তারা মোটেও সরে দাঁড়ায়নি। রোনালদো যখন টানা 3টে ইউসিএল জেতানোর পর মাদ্রিদকে বলেছিলেন তাকে 30 মিলিয়ন স্যালারি দেওয়ার জন্য, সেই সময় রিয়াল মাদ্রিদের অন্যান্য যে খেলোয়াড়রা ছিল তাদের স্যালারিগুলো 20 মিলিয়ন বা আশেপাশে ছিল, যার ফলে তখন মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার স্যালারিটা পর্যন্ত বাড়াতে রাজি হয়নি, যাতে করে তাদের সাথে অন্য খেলোয়াড়দের যে স্যালারি ডিফারেন্স আছে সেটা হাই হয়ে না যায়, এবং এখান থেকে অন্য খেলোয়াড়রা নিজেদেরকে ফ্রাস্ট্রেটেড ফিল না করে, নিজেদেরকে বঞ্চিত না ভাবতে পারেন, তাদেরকে ঠকানো হচ্ছে এমনটা ভাবতে না পারেন। এবং এটা কিন্তু ক্লাবের মধ্যে শৃঙ্খলা বজায় রাখারও একটা কারণ। কারণ যখন অন্যান্য খেলোয়াড়রা এরকমটা ভাবতে শুরু করবেন যে একজন খেলোয়াড়ের এতটা হাই স্যালারি দেওয়া হচ্ছে আর আমাদেরকে এতটা কম দেওয়া হচ্ছে, আমরাও তো দলের হয়ে অবদান রাখছি, তখন স্বাভাবিকভাবে সেসব খেলোয়াড়রা নিজেদেরকে বঞ্চিত ভাববেন এবং ক্লাবকে প্রেশারাইজ করতে শুরু করবেন তাদের স্যালারিটা বাড়ানোর জন্য। তো রিয়াল মাদ্রিদ সবসময় নিজেদের স্যালারি এইভাবেই মেনটেন করে আসে। তবে সমস্যা হয়ে যায় কিলিয়ান এমবাপ্পের সাইনিং নিয়ে। ফ্লোরিয়ান্তো পেরেজ অনেক কাল ধরেই এমবাপ্পেকে তার দলে টানতে চাচ্ছিলেন, তবে নাসির আল খেলাপি এমবাপ্পেকে সেল না করার জন্য ছ্যাঁচড়ামি সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। ইভেন তিনি পলিটিক্যাল ইনভলভমেন্ট পর্যন্ত ওইখানে যুক্ত করে ফেলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে সেখানে ইনভলভ করে ফেলেন এবং কিলিয়ান এমবাপ্পেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আটকে রাখেন। তিনি এমবাপ্পেকে যাতে রিয়াল নিতে না পারে সেই জন্য তার স্যালারিটা বাড়াতে বাড়াতে এতটাই হাই করে ফেলেন যে 72 মিলিয়ন ইউরো ছিল। ইউরোপে একজন খেলোয়াড়ের এর আগে কখনো এই ধরনের স্যালারি কল্পনা করা যায়নি। ইভেন তার কন্ট্রাক্টে এমনটাও ছিল যে ক্লাব ম্যানেজমেন্টের বিভিন্ন ব্যাপারে তিনি নাক গলাতে পারবেন, মাতব্বরি করতে পারবেন। এই ধরনের কন্ট্রাক্ট শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে সেখানে বাতিল করে মাদ্রিদে চলে আসেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার তার যে স্বপ্ন ছিল সেটা পূরণ করার জন্য তিনি তার বিশাল অঙ্কের বিশাল লোভনীয় কন্ট্রাক্টটাকে শেষ করে দেন এবং রিয়াল মাদ্রিদে চলে আসেন ফাইনালি। তবে যেহেতু ওইখানে এমবাপ্পের কন্ট্রাক্টটা এত বেশি হাই লেভেলের ছিল, তাই রিয়াল মাদ্রিদ যখন এমবাপ্পেকে দলে আনে, যেহেতু তাকে ফ্রি সাইনিং এনেছিল, সেখানে প্রায় 150 থেকে 200 মিলিয়নের একটা খরচা থেকে বেঁচে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার ফলে সেটার জন্য হোক বা আনন্দের আতিশয্যই হোক অথবা পেরেজের সাথে ক্যালাপির যে দ্বন্দ্বটা চলছিল সেই দ্বন্দ্ব জয়ের খুশিতে হোক না কেন, পেরেজ কিলিয়ান এমবাপ্পের স্যালারি সেখানে রাখেন 31 মিলিয়ন ইউরো। যদিও অন্যান্য ক্লাবের জন্য এটা অতি সাধারণ ব্যাপার, 31 মিলিয়ন ইউরো, এত বড় একজন স্টার তার ক্লাবে খেলছে, সেখানে তার স্যালারিটা খুব একটা বেশি বলে মনে হয় না। কিন্তু রিয়াল মাদ্রিদে এটা সমস্যা হয়ে গেছে, কারণ রিয়াল মাদ্রিদে বাকি যে খেলোয়াড়রা আছে, ভিনিসিয়াস জুনিয়র বা জুডে বেলিংহাম, যারা তার ফেস ধরা যাবে, ওই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ফেস প্লেয়ার ছিলেন, ওইসব রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়ারদের স্যালারি কিন্তু তার চেয়ে অনেক কম। ভিনি এবং জুডে বেলিংহাম তারা দুজনই স্যালারি পাচ্ছিলেন 20 মিলিয়ন ইউরো করে। তো এবার আমরা ভিনিসিয়াস জুনিয়রের পার্সপেক্টিভ থেকে দেখবো যে ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ দ্য ফেস অফ রিয়াল মাদ্রিদ। ইভেন সে এর আগের সিজনে দুর্দান্ত পারফরমেন্স করে ইউসিএল জেতানোর মাধ্যমে ব্যালন ডিওরের
অন্যতম কন্টেন্ডার ছিল। ইভেন হি ওয়াজ দ্য মোস্ট ডিজার্ভিং পার্সন অফ দ্যাট ব্যালন ডিওর, যদি শেষ পর্যন্ত সেটা রদ্রিগোকে দেওয়া হয় এবং সেটা নিয়ে প্রচন্ড পরিমাণে সমালোচনা হয়, যার ফলে ফিফা বেস্ট অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের হাতে ওঠে। আর রদ্রির হাতে উঠানোর মতো এতটা দুর্নীতি সাহস করতে পারে না কোনো কর্তৃপক্ষ। তো ভিনিসিয়াস এই ধরনের একটা সিজন কাটানোর পর, রিয়ালের হয়ে 2-3 বছরের মধ্যে 2টা ইউসিএল জেতানোর পর, লা লিগা জেতানোর পর, বিভিন্ন ট্রফি জেতানোর পর এবং কন্টিনিউয়াস ক্লাবকে সাফল্য এনে দেওয়ার পরে তিনি দেখলেন যে কিলিয়ান এমবাপ্পে যখন তার দলে আসে তখন তার স্যালারিটা হয়ে 31 মিলিয়ন ইউরো, তার নিজের স্যালারিটা এত কিছু করার পরেও 20 মিলিয়ন ইউরো, তার চেয়ে 1.5 গুণ বেশি স্যালারি পাচ্ছে অন্য একজন প্লেয়ার। আর রিয়ালে কিন্তু ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপ্পে দুজনকে একদম সমান ক্যাটাগরির প্লেয়ার হিসেবে মূল্যায়ন করা হয়। ইভেন মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তা বা প্লেয়াররা, কোচেরা যখন বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেন, সাংবাদিকদের ফেস করেন, তখন তারা এটা ওপেনলি বলেন যে কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র বোথ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে কিন্তু তারা কোনো ধরনের উপরে বা নিচে রাখেন না। তবে মাদ্রিদে গত সিজনে ভিনির ফর্ম অনেকটাই ড্রপ করে যাওয়ার কারণে এবং এমবাপ্পে যেহেতু মাদ্রিদে আসা মাত্রই ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে ফেলেছেন, যার ফলে ভিনিসিয়াস আলটিমেটলি একটু প্রেশার ফিল করছেন এবং ভিনি ইজ দ্য ফেস অফ রিয়াল মাদ্রিদ, অথবা এমবাপ্পে এবং ভিনি দে বোথ আর দ্য ফেস অফ রিয়াল মাদ্রিদ। এই যে ব্যাপারটা ছিল এটা কিন্তু অনেকটা এখন এমবাপ্পের দিকে ঝুঁকে গেছে, যার ফলে ভিনিসিয়াসের এইখানে এই যে মাদ্রিদের মেইন প্লেয়ার হওয়ার যে একটা স্টারডম ছিল সেটা যেভাবে ঝুঁকির মুখে পড়ে গেছে, ঠিক তেমনিভাবে ভিনি যখন দেখছেন যে রিয়াল মাদ্রিদ যদিও মুখে বলছে যে দে বোথ আর দ্য মেইন প্লেয়ার্স অফ রিয়াল মাদ্রিদ, দে আর দ্য টপ প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট স্যালারির ক্ষেত্রে তাদের দুজনের মধ্যে একই ক্লাবে থাকার পরেও একটা বিশাল পরিমাণ বৈষম্য হচ্ছে। যেখানে এমবাপ্পে 31 মিলিয়ন ইউরো পাচ্ছেন, সেখানে ভিনির স্যালারি মাত্র 20 মিলিয়ন ইউরো। তো এই কারণে একদিকে তো তার যে ফেস হওয়া ছিল রিয়াল মাদ্রিদের মেইন প্লেয়ার হিসেবে যে একটা ভাবসাব ছিল সেটা অনেকটা হুমকির মুখে পড়ে গিয়েছে, তেমনিভাবে আবার স্যালারির ক্ষেত্রে এতটা বৈষম্য। ভিনিসিয়াস ইজ ওয়ান্টিং দ্য সেম অ্যামাউন্ট অফ স্যালারি অ্যাজ কিলিয়ান এমবাপ্পে। আর রিয়াল মাদ্রিদ যেহেতু সবসময় তাদের স্যালারি স্ট্রাকচারটা অত্যন্ত স্ট্রিক্টলি মেনটেন করে থাকে, যার ফলে রিয়াল মাদ্রিদ চাচ্ছে না ভিনিসিয়াসের এতটা হাই স্যালারি দিতে। আর এখানে ভিনিসিয়াসের এজেন্টের সাথে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের একটা গোলযোগ পেকে গেছে, একটা ঝামেলা লেগে গেছে। ভিনির এজেন্ট একদম রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে সরাসরি বলে দিয়েছেন যেহেতু তোমাদের কাছে ভিনিসিয়াস এবং এমবাপ্পে দুজনেই সমান ক্যাটাগরির প্লেয়ার, তাই তাদের স্যালারিটা সেম করে দাও, মামলা চুকে যাক, একদম মামলা ডিসমিস। তবে রিয়াল মাদ্রিদ যদি এই কাজটা করে, অর্থাৎ ভিনিসিয়াসকেও এখন 31 মিলিয়ন স্যালারি বা 30 মিলিয়ন আপ স্যালারি করে দেয়, তাহলে দলের যে অন্যান্য খেলোয়াড়রা আছে তাদের স্যালারি চাইতে সেটা 1.5 গুণ বা তার চাইতেও বেশি হয়ে যাবে। তখন যে একটা কেওস তৈরি হবে রিয়াল মাদ্রিদে, জুডে বেলিংহাম বা অন্যান্য যে স্টার প্লেয়াররা আছেন মাদ্রিদে, আমি এখানে ফেদে ভালভার্দের কথা বলছি না, কারণ এই আদমি হয়তো একদম বিনা বেতনেও ক্লাবে খেলা যাবে, জাস্ট লাইক মার্সেলো একসময় যেমনটা বলেছিল, সেই রকমই অনেকটা মাদ্রিদিজম তার মধ্যে। ভিনির মাদ্রিদিজমকে আমি মোটেও অবহেলা করছি না, বাট এই মুহূর্তে তার একদিকে মাদ্রিদের মেইন প্লেয়ার হওয়ার যে একটা সম্মান সেটা অনেকটা ঝুঁকির মুখে আছে, আবার স্যালারি দিক দিয়ে এত একটা বৈষম্য দুজনের মধ্যে একদম সেম ক্যাটাগরির প্লেয়ার হওয়ার পরেও এই ব্যাপারটা তার মনের মধ্যে প্রচন্ড পরিমাণ বাধা সৃষ্টি করছে, প্রচন্ড পরিমাণ কাটা বিচ্ছে, যার ফলে সে এখন এমবাপ্পের সমান স্যালারি দাবি করছে। তো এইদিকে যদি আমরা ভিনিসিয়াসের পার্সপেক্টিভ দেখি যে আমিও একজন টপ লেভেল প্লেয়ার, একদম যেভাবে তোমার নতুন একজন প্লেয়ার আসছে কিলিয়ান এমবাপ্পে, তার মতো আমিও একদম টপ লেভেলের একজন প্লেয়ার, আমাদের দুজনের স্টারডম অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদ পার্সপেক্টিভ থেকে, ইভেন আমি ক্লাবকে ইতিমধ্যে অনেক কিছু জিতিয়েছি, এখন আমার স্যালারি থেকে তার স্যালারিটা এত বেশি হাই হয়ে যাবে, এটা তো আসলে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। তো তার ব্যাপারটা কিন্তু ইগনোর করা যায় না, বা এই জন্য তাকে খুব একটা দোষারোপ পর্যন্ত করা যায় না, তাকে সেলফিশ কিন্তু বলাই যায় না। এখানে ভিনিসিয়াস হ্যাজ আ পয়েন্ট টু আস্ক দ্য সেম অ্যামাউন্ট অফ স্যালারি অ্যাজ কিলিয়ান এমবাপ্পে। এখন রিয়াল মাদ্রিদের যে সমস্যাটা সেটা হলো রিয়াল মাদ্রিদ যদি তাদের স্যালারি স্ট্রাকচারটা ভেঙে ফেলে, এত কাল ধরে যেটা তারা স্ট্রিক্টলি মেনটেন করে আসছিল, এমনকি রোনালদোর জন্য পর্যন্ত তারা যেটা বিসর্জন দেয়নি, রোনালদোকে সেখানে স্যাক্রিফাইস করে দিয়েছে তাদের স্ট্রাকচার ঠিক রাখার জন্য, তাদের নীতিতে অনড় থাকার জন্য, তাহলে এত কাল ধরে তাদের এই স্ট্রাকচারটা একদম ভেঙে পড়বে এবং এটা একবার ভেঙে গেলে তারপর সেটাকে মেনটেন করা অনেক বেশি টাফ হয়ে যাবে, এমনকি বার্সার মতো সিচুয়েশনও তৈরি হয়ে যেতে পারে। বার্সা তো এককালে মেসির স্যালারি বাড়াতে বাড়াতে এতটা হাই লেভেলে নিয়ে গিয়েছিল যে সেটার সাথে অন্যান্য প্লেয়ারদের স্যালারি ম্যাচ করার জন্য বার্সা একদম দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়, এবং যেটার রেশ
এখনো পর্যন্ত বার্সেলোনায় আছে। এখনো পর্যন্ত বার্সা কোনো প্লেয়ারকে কেনার পর সরাসরি তাদের দলের হয়ে রেজিস্টার করতে পারে না, তাদেরকে লোনে আনতে হয় বা অন্যান্য পথ ভেবে চিন্তে আনে হয়, যার জন্য তারা এবার নিকো উইলিয়ামসকে দলে টানতে পারেনি। এমনকি এর আগে দানি ওলমো বা এই ধরনের আরো দুই একজন প্লেয়ারকে যখন এনেছে তখন তাদের জন্য তাদেরকে আইন আদালতে পর্যন্ত যেতে হয়েছে। এই যে লা লিগার একটা ফাইন্যান্সিয়াল রুলস আছে, এই রুলসটা কিন্তু মারাত্মক রকম ভয়াবহ, এবং লা লিগা কর্তৃপক্ষ এখানে সামান্যতম ছাড়ও দেয় না ক্লাবগুলোতে। তো রিয়াল মাদ্রিদ যদি ভিনিসিয়াসের জন্য এখন সেই স্যালারি স্ট্রাকচার নীতিটা ভেঙে ফেলে, যেটা তার কিলিয়ান এমবাপ্পের জন্য বাধ্য হয়ে অনেকটাই করে ফেলেছে ইতিমধ্যে, তো ভিনির স্যালারিটা বাড়ানোর অর্থ তাদের এতকাল ধরে যে নীতিটা ছিল স্যালারি স্ট্রাকচার নিয়ে স্ট্রিক্ট পজিশন নেওয়ার, যে প্লেয়ারদের মধ্যে স্যালারি খুব বেশি পার্থক্য হবে না, সেটা পুরোপুরি ভেঙে যাবে। আর যার ফলে রিয়াল মাদ্রিদ ফিউচার অনেক বেশি কেওসের সম্মুখীন হবে, অনেক বেশি দলীয় কুন্দল তৈরি হয়ে যাবে, প্লেয়াররা ক্লাবকে প্রেশারাইজ করা শুরু করবে তাদের স্যালারি বাড়ানোর জন্য, আর এটা ক্লাবের জন্য মোটেও কোনো ভালো দিক নয়। এই জন্য রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসের চাওয়া মাত্র তার স্যালারিটা বাড়াতে পারছে না। আবার ভিনিসিয়াসের এখানে যে পার্সপেক্টিভ, যে আমি যেহেতু একজন সেম লেভেলের খেলোয়াড়, তাই আমার স্যালারিটাও তার মতোই হওয়া দরকার, ভিনিকে এখানে ভুল বলা যাচ্ছে না। আবার রিয়াল মাদ্রিদ এখানে না পারছে ভিনির স্যালারিটা বাড়াতে, আর না পারছে ভিনিকে সেম লেভেলের স্যালারি দিয়ে কনভিন্স করে ফেলতে। তো রিয়াল মাদ্রিদ এখানে মারাত্মক রকমের একটা ধর্ম সংকটে আছে। এ থেকে বের হওয়ার পথটাও কিন্তু মোটেও সহজ নয়। বাস্তবিকভাবে এখানে কাউকে পুরোপুরি দায় দেওয়া যায় না, তবে যদি দায় একান্ত দিতেই হয় সেটা রিয়াল মাদ্রিদের উপরই পড়বে, কারণ তারা তাদের অনেক কাল ধরে চলে আসা স্যালারি স্ট্রাকচার, যেটা তারা খুদ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্যন্ত চেঞ্জ করেনি, সেটা এমবাপ্পের জন্য শেষ পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে অনেকখানি। আর এটাই এই মুহূর্তে দলের এই ধর্ম সংকট, এই কেওস, এই ভিনি এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াসের কন্ট্রাক্ট এখনো 2 সিজন বাকি আছে, কিন্তু বিগ ক্লাবগুলো তাদের স্টার প্লেয়ারদের কন্ট্রাক্টগুলো একটু তাড়াতাড়ি রিনিউ করে নেয়, কারণ যদি একদম লাস্ট সিজনে তারা চলে যায় তাহলে তাদের উপর মারাত্মক রকমের প্রেশার পড়ে যায়, এবং ওই মুহূর্তে হয় ওই সিজনই তাদের কন্ট্রাক্টটা রিনিউ করতে হয়, অথবা ওই সিজনই সেল করে দিতে হয়, না হলে পরের সিজনে আবার ফ্রি এজেন্ট হয়ে হিসেবে ছেড়ে দিতে হবে, যেটা এমবাপ্পের ক্ষেত্রে হয়েছিল, আমরা সেখানে লাভবান হয়েছিলাম। আর ভিনিসিয়াসের মতো একজন তারকা, তাকে তো রিয়াল মাদ্রিদ কখনো একদম ফ্রিতে ছাড়ার চিন্তাও করতে পারে না, স্পেশালি যেখানে ফ্লোরিয়ান্তো পেরেজের মতো একজন ব্যবসায়ী আছেন, তো সেখানে এটা কল্পনারও অতীত। যার ফলে ভিনিসিয়াসের যদি এই সিজনের মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট রিনিউয়াল না হয় তাহলে সেটা মারাত্মক রকম বাজে কিছু বয়ে আনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য। আপনার কাছে কি মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদে এই যে একটা সমস্যা তৈরি হলো, এর সম্ভাব্য সলিউশন কি, এবং ইন ফিউচার কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।